নমস্কার বন্ধুরা, আদাব। আমি সৈকত ভট্টাচার্য এলাম লাইভে। তো আজকে যে বিষয়টা নিয়ে করব সেটা বাংলা নিয়ে। বাংলায় ইদানিং কয়েকটা ঘটনা ঘটেছে। একটা হলো অনন্ত কি যেন বেশ, যে খগেন না নগেন কে আছে, অনন্ত কি মহারাজ নাকি, সে নাকি রাজবংশীদের বাঙালিদের বিরুদ্ধে খেপাচ্ছিল এই বলে যে যে নেতাজি নাকি যে জার্মান আর জাপানের এজেন্ট ছিল, এবং রাজবংশীদের যে রাজা ছিল, কোচবিহারের রাজা ছিল, সে নাকি ব্রিটিশদের হয়ে যুদ্ধ টুদ্ধ করে ব্রিটিশদেরকে রক্ষা করেছিল। তাই মানে ব্রিটিশদের পক্ষ নেওয়াতে, রাষ্ট্রের পক্ষ নেওয়াতে রাজবংশী সেই যে রাজা বা কোচবিহারের রাজা হলো নাকি তোমার হিরো অথবা রাষ্ট্রপ্রেমী, দেশপ্রেমী। আর সুভাষ বসু নাকি হলো রাষ্ট্রদ্রোহী অথবা দেশদ্রোহী। আসলে এখানে মূল সমস্যাটা হলো যে এটা কিন্তু আসলে যারা যারা বিজেপি করে এটা সবার সমস্যা। এরা দেশ আর রাষ্ট্রকে ইকুয়াল করে ফেলে। ধরা যাক যে একটা এলাকা, একটা বাউন্ডারি, সে বাউন্ডারিটা চালাচ্ছে ব্রিটিশ সরকার। তার মানে সেটা হলো ব্রিটিশ যে রাষ্ট্র শক্তিটা হলো একটা জিনিস, আর যে বাউন্ডারিকে চালাচ্ছে সেখানকার যে মানুষ সেটা আরেকটা জিনিস। এবার নেতাজি কেন জাপানের সাথে হাত মিলিয়ে যুদ্ধ করেছিল? যাতে ব্রিটিশদের উচ্ছেদ করে এখানকার যে মানুষের সরকার তৈরি করা যায়। আর মানে নেতাজি ছিল দেশপ্রেমী কিন্তু রাষ্ট্রদ্রোহী। অর্থাৎ কিনা যে ব্রিটিশ রাষ্ট্রদ্রোহী, অর্থাৎ দেশপ্রেমী হওয়া যায় রাষ্ট্রদ্রোহী হলেও। ধরা যাক কোনো একজন আরএসএস বা বিজেপি হয়তো দেশপ্রেমী, কিন্তু সাপোজ সে তেরাঙ্গা ঝান্ডাকে মানে না, সে একটা একটা সনাতনী একটা ঝান্ডা চায় ইন্ডিয়ার হলো পতাকা হিসেবে। সুতরাং সে সনাতনী ঝান্ডা তোলে না, সে হয়তো পুরো একটা গেরুয়া ঝান্ডা তোলে। তাহলে সে রাষ্ট্রদ্রোহী, কিন্তু সে দেশদ্রোহী নয়, কারণ সে দেশকে ভালোবাসতেই পারে। এটা মাওবাদীদের ক্ষেত্রেও একই বিষয়, যে একজন মাওবাদী হতে পারে যে লাল পতাকা, অর্থাৎ কিনা শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের পতাকাই সে শুধু তোলে, সে কখনোই তেরঙ্গা পতাকা তোলে না। তাহলে সে রাষ্ট্রদ্রোহী, কিন্তু সে দেশদ্রোহী নয়। সে হয়তো দেশের মানুষকে ভালোবাসে, অ্যাটলিস্ট তার পয়েন্ট অফ ভিউতে। তো সুতরাং আল্ট্রারাইট বা আল্ট্রালেফটদের মধ্যে বিষয়টা থাকে, তারা অনেক সময় যে দেশপ্রেমী হয় বটে, কিন্তু রাষ্ট্রদ্রোহী হয়। কিন্তু বিজেপি সাধারণত এই বিষয়গুলো বোঝে না, সেই জন্য তারা রাষ্ট্রবাদ, রাষ্ট্রপ্রেম, দেশপ্রেম এই জিনিসগুলোকে এক করে ফেলে, এই জিনিসগুলোকে গুলিয়ে ফেলে, এবং এই গুলিয়ে ফেলারই ফল মূলত খগেন না নগেন ওর ক্ষেত্রে ঘটেছে। তো এবং এন্টার যে রাজবংশীরাও দেখলাম লাফিয়ে উঠলো। রাজবংশীদের লাফিয়ে ওঠাটা স্বাভাবিক। বাঙালি মূলত একটা দুর্বল কমিউনিটি, এটা পৃথিবীর সবাই জানে। এদের মেয়ে ছেলে বোধহয়, মানে বাঙালি হিন্দু মেয়ে বোধহয় যে মুসলিমদের সাথেও যায়, তোমার হলো গিয়ে অবাঙালি সমস্ত হিন্দু প্রভিন্সে এদের খুঁজে পাওয়া যায় অ্যাজ অন্য জাতের স্ত্রী হিসেবে অথবা অন্য কিছু হিসেবে, প্রেমিকা হিসেবে অথবা সাইড চিক হিসেবে, যাই হোক। তো তো সুতরাং এরকম একটা জাতিকে বেসিক্যালি সমগ্র ভারত বাঙালি হিন্দুদেরকে মনে করে যে ছেলেগুলো ছক্কা, মেয়েগুলো সস্তা, এরকম মনে করে। এটা ফ্যাক্ট। ফলে বাঙালিদের অ্যাটাক করলে এর কাউন্টার করার ক্যাপাসিটি যে বাঙালিদের নেই, এটাই রাজবংশীরাও বুঝে গেছে। এবার যদ্দূর শোনা গেছে যে এদের পেছনে নাকি রাজস্থানের রাজপুতদের মদত আছে, রাজবংশী, রাজপুত, এরকম একই রকম ব্যাপারটা। মানে কোনো একটা ট্রাইবাল একটা গন্ডি মন্ডি কিছু একটা জাতি, যাকে হয়তো ব্রাহ্মণরা কখনো যে রাজবংশী, রাজপুত এসব বলে একটু ওপরে তুলে এনেছে, তাদেরকে ওই মানে যে লেঠেল বাহিনী হিসেবে ব্যবহার করে খাজনা ঠাজনা আদায় করবে বলে। এখন হতেই পারে আরেকটা জায়গায় শুনলাম নাকি এই অনন্তর যে সুভাষ বসুর বিরুদ্ধে কথা বলার এগেনস্টে নাকি একটা জায়গায়, বীরভূমের একটা জায়গায়, রামপুরহাটে নাকি একটা জায়গা চেয়েছিল সুভাষ বসুর হয়ে কিছু করার জন্য, কিন্তু ওই জায়গাটা একটু মানে মূলত ছিল যে বীরভূমের যে মারওয়াড়ি সম্প্রদায়ের, ওরা কোনো জায়গা দেয়নি। মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যেহেতু মারওয়াড়িরা ঠিক যেভাবে গোর্খাল্যান্ডকে সাপোর্ট করে, ঠিক সেভাবেই হিন্দিভাষী মারওয়াড়ি গুজরাটিরা এক্ষেত্রে রাজবংশীদের সাপোর্ট করতে নেমেছিল। যাই হোক, কিন্তু তারপরে রিয়াকশনে তারা বুঝতে পেরেছে
যে না বেশি হয়ে গেছে। তারপর আবার তারা আজ দেখলাম কথা ঘোরাচ্ছে, 3জন অ্যারেস্টও হয়েছে। মুখ্যমন্ত্রী যে কিনা একটা সন্দেহজনক একটা ইলেকশনে জিতেছে, তো শুভেন্দু অধিকারী সেরকমই বলেছে যে যে সুভাষ বসুর বিরুদ্ধে কথা বলবে তাই গ্রেপ্তার করা হবে। এই রাজ্যে তো হবে, অন্যান্য মানে দেশে সর্বত্র হবে। ঠিক আছে, এখন আমার যেটা হাসি পায় সেটা হলো যে, এবং আমি যতদূর দেখলাম 3জনকে বোধহয় অ্যারেস্ট করা হয়েছে, আর অনন্ত মহারাজের নাকি বেশি যে বয়স বলে অ্যারেস্ট করা হবে না এইসব বলছে। কিন্তু মূল বিষয়টা হলো যে ও আবার গতকাল দেখলাম নেতাজির একটা স্ট্যাচুর নাকি হাত ভেঙে গেছে, সেটা একটা অবাঙালি এলাকায়, যে কেউ ভেঙে দিতেই পারে। বাঙালিকে লাথি যখন তখন তারা মারে, বাঙালি রুখে দাঁড়াবার ক্যাপাসিটি নেই এখন, এটা তো সবাই জানে। তো করতেই পারে, ভেবে লাভ নেই। আরেকটা গুরুত্বপূর্ণ হলো যে নৌশাদ সিদ্দিকী এই সুযোগটা নিয়ে নিয়েছে এবং সে নেতাজির কে বিরোধিতা করে বিধানসভায় প্রস্তাব এনেছে। কোনো হিন্দু নেতারই সে সময় হয়নি। আমরা তৃণমূল ভেঙে যে আরেকটা তৃণমূল হয়েছে, যে তৃণমূলের কাজ হলো শুভেন্দুর সঙ্গে থাকা, এটা এদের মূলত রাজনীতি করার ইচ্ছা নেই, পয়সা কামাবারই ইচ্ছা, এবং সেই জন্য তারা এসব নিয়ে চিন্তিত নয়। অন্যদিকে যে নৌশাদ সিদ্দিকী এই সহজ জায়গাটায় ভালো মতো খেলে দিয়েছে। সিপিএম এটা খেয়াল করছিল না, গরিব নিয়ে চিন্তা করছিল অনেকদিন ধরে, কারণ তৃণমূল যতদিন ক্ষমতায় ছিল, যে গরিব এর হয়ে যে রাজনীতির মনোপলিটা তৃণমূল নিয়ে বসেছিল, সিপিএম জায়গা পাচ্ছিল না। তো বিজেপি গরিব মারাতে আবার সিপিএম একটু জায়গা পেয়েছে গরিব নিয়ে রাজনীতি করার। তো এই হলো হকার উচ্ছেদ বিজেপির অ্যাপ্রোচই অ্যান্টি গরিব, তো ন্যাচারালি সিপিএম একটু খেলছিল। তো কিন্তু যে নেতাজি নিয়ে খেলে দিয়েছে আমাদের যে নৌশাদ সিদ্দিকী, তো এরপর আমি এবার দেখলাম নেতাজি মূর্তি ভাঙার এগেনস্টে সিপিএম নেই কোথায় কি একটা সিপিআইএমএল এরা সব ঠিয়ে করছে। যাই হোক, এগুলো আমার কাছে খুব ইরেলিভেন্ট প্রশ্ন, কারণ বাঙালি হিন্দু উচ্চবর্ণরা, এদের বার্থ রেট এত কম যে এদের পক্ষে টিকে থাকার সম্ভব না, এরা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। বাংলাদেশে যেমন একটা পিনাকি ভট্টাচার্য টিম করে জ্বলছে, আগামী দিনে যে ওয়েস্ট বেঙ্গলে ওরকম একটাই ভট্টাচার্য কি একটা ব্যানার্জি টিম করে জ্বলবে। এর একটাই কারণ, এদের বার্থ রেট খুব কম। একটা সময় ছিল যখন ইন্ডিয়ান ফুটবল টিমের 11টা প্লেয়ারের 10টা প্লেয়ারই ছিল এই বাঙালি উচ্চবর্ণরা। ফুটবল খেলা যথেষ্ট কঠিন খেলা, যথেষ্ট ফিজিক্যাল শক্তি লাগে, বুদ্ধি, মানে ইনফ্যাক্ট যে বেস্ট খেলা পৃথিবীতে যত বিশ্বের যত খেলা থেকে যা মোট রেভিনিউ ওঠে 60% আসে শুধু ফুটবল থেকে। তো সেরকম একটা খেলায় বাঙালি হিন্দু উচ্চবর্ণরা মূলত 80-র দশক পর্যন্ত টোটালি ইন্ডিয়ান টিমে 11টা প্লেয়ারের মধ্যে 10টা 8টা প্লেয়ার এরা থাকতো। কেন থাকতো? কারণ তখন অনেকগুলো বাচ্চা কাচ্চা হতো, এদের প্রায় হলো যে 10টা 11টা 15টার মতো বাচ্চা দিত এক একটা মেয়ে। তো ন্যাচারালি আমার যে ঠাকুমার 15টা ছেলে মেয়ে ছিল, আমার দিদার 11টা ছেলে মেয়ে ছিল, সেখান থেকে আমার মা বাবার একটা সন্তান, আমার মাসি জেঠু এদের হলো যে 2টো সন্তান, কারো একটা বা দুটো, মানে আমাদের মা বাবার আমলে একটা বা দুটো, অর্থাৎ 15টা, এই যে 10টা 15টা থেকে এক ধাক্কায় একটা জেনারেশন একটা দুটোতে নামিয়ে দিয়েছে। যদি এরা 3টে 5টাতে নামতো, দেখুন যত ডেভেলপমেন্ট হবে তত বার্থ রেটটা কমবে। এর একটা কারণ লুকিয়ে আছে এখানে, যে জীবনদায়ী ওষুধ বেড়েছে। তো আগে খুব হাই বার্থ রেট রাখতে হতো, কারণ আগে নানা ধরনের রোগ অসুখ বিসুখে, এছাড়া বাচ্চা হতে গিয়ে শিশু মৃত্যুর হারে আগে অনেক বেশি যে মৃত্যু হতো। সেই জন্য যেটা হতো, অনেক জন্মহারটাকে হাই রাখতে হতো যাতে কিনা পপুলেশনটাকে কনস্ট্যান্ট করা যায়, কারণ তখন মেডিকেল সায়েন্স উন্নত ছিল না এবং মৃত্যুর হার অনেক বেশি ছিল। তারপর মেডিকেল সায়েন্স 1870 থেকে উন্নত হয়েছে আস্তে আস্তে করে, জীবনদায়ী ওষুধ বেরিয়েছে, অনেক রোগ একসময় যা উজাড় করে দিত গ্রামকে গ্রাম, সেসব রোগ শেষ হয়ে গেছে।
তো ন্যাচারালি এখন আর অতটা হাই বার্থ রেট রাখার দরকার নেই, কারণ ডেথ রেট আর অতটা হাই নয়। তো সুতরাং কমবে, কিন্তু 10টা-15টা থেকে যদি প্রথমবার হলো যে 6টা-7টায় নামতো, কি 3টে থেকে 6টার মধ্যে থাকতো, 5টা-6টার মধ্যে থাকতো, তাহলে এতটা বিপর্যয় নামতো না। কিন্তু এদের দুম করে এক ছো বলে এদের যে 10টা-15টা হয়ে দাঁড়িয়েছে তোমার 1টা বা 2টো। এদের যে বাচ্চা কাচ্চা হয়েছে এরা আবার স্বাভাবিকভাবেই 1টা অথবা 0। কেউ কেউ বিয়ে শাদী করে না, কুকুর বিড়াল পোষে। কেউ আবার বিয়ে করার পরও বাচ্চা না নিয়ে কুকুর বিড়াল পোষে। এরকম বিয়ে করার তো কোনো মানেও নেই। এছাড়া মানে যে এদের মেয়েরা একেবারেই শেষ হয়ে গেছে, এরা ভবিষ্যতে মা হবে বা বাচ্চা মানুষ করবে, এটা আর সম্ভব না। এটা মানে সেটা শেষ হয়ে গেছে, সে অধ্যায়। তো সুতরাং যেহেতু বাঙালি উচ্চ বর্ণরাই শেষ হয়ে গেছে, সুতরাং তাদের যে আইকনগুলো ছিল, সুভাষ বসু বাঙালি উচ্চ বর্ণদের আইকন। এবার হ্যাঁ, সে বাঙালি মুসলমানদের জন্য ভেবেছিল, সে কলকাতা কর্পোরেশনে 54% রিজার্ভেশন দিয়েছিল, মুসলিমদের প্রতি সে খুব সিম্প্যাথেটিক ছিল, সেটা মুসলমানদের ভাল লাগতো, ঠিক আছে। কি সে তো বাঙালি মুসলমানরাও তাকে হয়তো মনে রাখবে, কিন্তু উনি অ্যাকচুয়ালি তো বাঙালি উচ্চবর্ণদের নেতা। মনে রাখা দরকার, সুভাষচন্দ্র বসুর যে সিআর দাসের সাহায্যে উত্থানটা কিন্তু মেদিনীপুরের মাহিষ্য নেতা তোমার হলো যেই বীরেন্দ্রনাথ শাসমল কিন্তু মেনে নেননি, এবং উনি বলেছিলেন উচ্চবর্ণকে সাপোর্ট করছে, এবং বীরেন্দ্রনাথ শাসমলের মূল বক্তব্য ছিল যে আমি সুভাষ বসুকে মানি না। এবং এই মেদিনীপুরের যে বীরেন্দ্রনাথ শাসমল অথবা এই যে মাহিষ্য সম্প্রদায় সুভাষ বসুকে মেনে নেয়নি। সুতরাং সুভাষ বসু অ্যাকচুয়ালি বাঙালি উচ্চবর্ণের আইকন। সে মুসলিমদের প্রতিও সিম্প্যাথেটিক ছিল বলে মুসলিমরা তাকে পছন্দ করে। জিন্না থেকে শুরু করে নৌশাদ সিদ্দিকী সবাই পছন্দ করে, করুক, সেটা কোনো ব্যাপার না, করতেই পারে। এখন বিষয়টা হলো, কিন্তু বাঙালি উচ্চবর্ণই যদি শেষ হয়ে যায়, তাহলে এদের তো কোনো মারওয়ারি তো সুভাষ বসুকে নিয়ে নাচবে না। নাচার কারণ না, আমিও যদি কোনো মারওয়ারি হতাম আমি সুভাষ বসুকে নিয়ে নাচতাম না। চিনি না কি করেছে না করেছে, আমি জেনে কি করব। লোকে ভুলে গেছে আস্তে আস্তে করে, ভুলে যাওয়ারই কথা। 80 বছর হয়ে গেছে, 80-90 বছর হয়ে গেছে, কে মনে রাখবে? মনে রাখার কথাও না, মনে রাখছে না। এখন বাঙালি হিন্দু উচ্চবর্ণরা ছোটবেলা থেকে শেখে ওই রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, বীর সুভাষের মহান দেশ, এইসব শেখে বলে সে হয়তো মনে রেখেছে, যেহেতু তার লোক। কিন্তু গোটা ভারত তাকে আর মনে রাখেও নি, তাকে মনে রাখার কোনো সে অর্থে প্রশ্ন নেই। হঠাৎ উঠবে সে ছিল বলেই দেশ স্বাধীন হয়েছে, কেউ বলবে না গান্ধীজি করে, এইসব বোকা বোকা কথা, সেগুলো আস্তে আস্তে ইররেলিভেন্ট হয়ে যাবে। কারণ ওগুলো পুরনো, যত পুরনো হয়ে যাবে তত ইররেলিভেন্ট হয়ে যাবে। কিন্তু মূল বিষয়টা হলো, নেতাজি যাকে কেন্দ্র করে বাঁচতে পারতো, যে বাঙালি উচ্চবর্ণরা, তারা আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হয়ে শেষ হয়ে যাচ্ছে। বাঙালি মুসলমানরা নেতাজিকে পার্টিকুলারলি, নেতাজি এমন একটা, সুভাষ বসু এমন একটা চরিত্র যাকে বাঙালি মুসলমানরাও পছন্দ করে, অ্যাজ এ হোল মুসলিমরাই পছন্দ করে, পাকিস্তানের মুসলমানরাও পছন্দ করে, সেটা তার কিছু যে রোলের জন্য। আচ্ছা, এরকমই আমরা বলতে পারি রবীন্দ্রনাথের কথা। রবীন্দ্রনাথ প্রথম অশ্বেতাঙ্গ যে নোবেল প্রাইজ পেয়েছে, বিশাল ব্যাপার। মানে রবীন্দ্রনাথকে নিয়ে গোটা বিশ্ব সে সময় ধেই ধেই করে নেচেছে। কিন্তু আজ দেখুন নোবেল প্রাইজেরই গুরুত্ব অনেক কমে গেছে। নোবেল প্রাইজ নিয়ে কেউ ভাবে না, কারণ যে ওয়েস্ট নোবেল প্রাইজ দেয় তারই গুরুত্ব অনেক কমে গেছে চীন আর রাশিয়ার উত্থানের পরে। প্রথমে সোভিয়েত, তারপরে চীন, এদের উত্থানে এদের গুরুত্ব আস্তে আস্তে কমে যাচ্ছে। তো খুব স্বাভাবিক, নোবেলেরই গুরুত্ব নেই, তো রবীন্দ্রনাথকেই বা কে আস্তে আস্তে করে মনে রাখবে? রবীন্দ্রনাথের যে গানগুলো খুব সুন্দর গান, কিন্তু যত দিন এগোবে তো মানুষের রুচি বদলাবে, মানুষের টেস্ট বদলাবে। পুরোনো গানগুলোর মধ্যে অনেক গানই আস্তে আস্তে মানুষের আর ভাল লাগবে না, কারণ তার জীবন শৈলীর সাথে মিলবে না, আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তবু বাঙালি হিন্দু উচ্চবর্ণরা হয়তো একটু নিয়ে নাচবে, কারণ ওদের লোক। কিন্তু তারাই যদি না থাকে তাহলে কে নাচবে? এখন তো গ্রাম বাংলায় যে ভোজপুরি চলে, আমি গ্রাম বাংলায় চিরকালই দেখেছি, আগে যেটা হতো যে বাংলা সিনেমার যে গানগুলো খুব চলতো, বাংলা সিনেমা মানে চিরঞ্জিত, প্রসেনজিৎ, দেবশ্রী, শতাব্দী,
এরপরেও হলো গিয়ে যে ঋতুপর্ণা, রচনা, এরপরেও যে দেব, জিৎ, শ্রাবন্তী, কোয়েল, এগুলো চলতো 2010-10 অব্দি আমি দেখতাম, এগুলোই চলতো। রবীন্দ্রসঙ্গীত চলতো না গ্রামে। এখন তো আমি দেখছি যে ভোজপুরি বাজছে, আর তো বাংলা গানও তেমন হয়ও না। বাংলা গান মানে সেরকম কমার্শিয়াল ইন্ডাস্ট্রি, মানে যে মুভি ইন্ডাস্ট্রিটাকেই পুরোপুরি যে ধ্বংস হয়ে গেছে, তো হয়ও না, কেউ শোনেও না। এখন গ্রাম বাংলায় ভোজপুরি চলছে, আর শহরে তো সবাই মোটামুটি কিভাবে হিন্দিওয়ালি হবে এই নিয়ে চিন্তিত। তো রবীন্দ্রনাথও শেষ হয়ে যাবে, এবং রবীন্দ্রনাথকে মুসলিমরা খুব একটা পছন্দও করে না। মুসলিমরা যাদের সংখ্যাটা বাড়ছে, বোথ ইন ওয়েস্ট বেঙ্গল অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশ অ্যান্ড আসাম, তো তারা রবীন্দ্রনাথকে খুব একটা পছন্দ করে না। সেটা অন্য অন্য বিষয়, যে করা উচিত কি উচিত না। না, রবীন্দ্রনাথ অনেক মুসলিম প্রেমী কথা লিখেছে, না রবীন্দ্রনাথ মুসলিম বিরোধী ছিল, এগুলো আমি এইসব বিষয়ে আমি যাচ্ছি না। কিন্তু অ্যাজ এ হোল সুভাষ বসুকে যেমন পছন্দ করে বাঙালি মুসলিমরা, বা অ্যাজ এ হোল মুসলিম সমাজ সাবকন্টিনেন্টে, রবীন্দ্রনাথকে করে এরকমটা নয়। আবার এরকমও আছে, মানে করে বা করে না এরকমও না, উনি যেহেতু রাজনৈতিক চরিত্র না। তো সেই হিসেবে তারও যে আলটিমেটলি বেঁচে থাকার, ওই মুসলিমরা কেউ যদি তার গান ভালোবাসে বলবে, বা এবং একটু একটু গর্ব করে বলবে আমাদের লোক যে নোবেল প্রাইজ, প্রথম অশ্বেতাঙ্গ নোবেল প্রাইজ পেয়েছিল, অনেক নাম ডাক ছিল, এইসব বলবে। কিন্তু আস্তে আস্তে ফেড আউট হয়ে যাবে। তো এরকম ভাবে এই যে রামমোহন রায় আর যে বিদ্যাসাগর, তাদের সতীদাহ প্রথা উচ্ছেদ এবং হলো গিয়ে যে বিধবা বিবাহ, এই হাস্যকর বিষয়গুলো নিয়েও দেখি বাঙালি হিন্দুরা, বাঙালি হিন্দু উচ্চবর্ণ নাচে। কারণ সতীদাহ প্রথা বেসিক্যালি, বা বিধবা বিবাহ হওয়া, এটা বেসিক্যালি উচ্চবর্ণদের গল্প। এগুলো নিম্নবর্ণদের কোনো গল্পই ছিল না। অনেকে হয়তো উচ্চবর্ণদের যে নকল করে করতো, সেটা আলাদা কথা। তো এখন এটাকেও এরা নিজেদের আইকন বলে ধেই ধেই করে নাচে। কিন্তু অ্যাকচুয়ালি আইকন কি, কখনো এরা রিয়েল আইকন, এগুলো তো ওদের বিষয়ই নয়। মুসলমানদের তো বিষয় না, মুসলমানদের তো সতীদাহ নেই, বিধবা বিয়ে চিরকালই ছিল, আইনত ধর্মীয়ভাবে আইনত সিদ্ধ। তো এটা একটা হাস্যকর থিওরি। সুতরাং এদেরকে নিয়েও নাচার মতো লোক নেই। আর অবাঙালিরা, হিন্দিভাষীরা রবীন্দ্রনাথকে নিয়ে নাচবে কেন? হিন্দিভাষীরা খারাপই লাগে। একজন বাঙালি সাহিত্যিক পেয়েছে, কোনো হিন্দি সাহিত্যিক নোবেল প্রাইজ পায়নি, এটা ওদের খারাপ লাগে। আর এখন নোবেল প্রাইজ পেয়ে লাভ নেই, কারণ 1911-12 সালে ওই সময় নোবেল প্রাইজের যে ঘ্যাম, এখন আর নোবেল প্রাইজের সে ঘ্যাম নেই। কেউ আর অত, মানে অ্যাকচুয়ালি যে ওয়েস্টের যত ডিক্লাইন হয়েছে আফটার 2008, যে বিশ্বমন্দার পরে, তত আস্তে আস্তে নোবেল প্রাইজেরও গুরুত্ব কমে গেছে মানুষের চোখে। স্বাভাবিক, মানে হার্ড পাওয়ার কমে গেলে সফট পাওয়ার কমে যাবে। কারণ অমর্ত্য সেন, মোহাম্মদ ইউনুস যখন পেয়েছিল তখনও একটা ক্রেজ ছিল, এখন আর নেই। তো যাই হোক, এখন বিষয়টা হলো যে তোমার ফলে যেটা, যে হিন্দিভাষীরা রবীন্দ্রনাথকে মনে রাখার কোনো কারণ নেই, সুভাষ বসুকেও রাখার কারণ নেই মনে রাখার, গুজরাটি মারওয়ারিদেরও মনে রাখার কারণ নেই। ওরা বল্লভভাই প্যাটেল এবং হলো গান্ধী, এদের নিয়েই থাকবে ওরাই, কারণ ওরা ওদের লোক, ওদের নিয়েই ভাববে। সুতরাং এইটাই হলো আসল বিষয়, যে এখানে অন্য কোনো বিষয় নিয়ে আর কোনো চিন্তা করে কোনো লাভ নেই। কারণ এরা এরা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, এবং এদের আইকন গুলো আস্তে আস্তে এরকমই, ওই মানে ওই যে দেখা গেছে যে হাত ভেঙে দিয়েছে, আবার দেখি বিজেপি বলছে না হাত ভাঙেনি, ওটা ভাঙাই ছিল। ওরকমই হবে, কেউ একটা ভেঙে দেবে, কেউ জানবে না, আস্তে 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 শেষ হয়ে যাবে। এরকম ভাবে এরা শেষ হয়ে যাবে। ঠিক আছে? তো এটাই কারণ, বাঙালি হিন্দুর কোনো ভবিষ্যৎ নেই, কারণ এরা মেয়েদের অতিরিক্ত স্বাধীনতা দিয়েছে, ফলে মেয়েরা বাচ্চা কাচ্চা দেয়নি, এদের বার্থ রেট কমে গেছে, এরা শেষ হয়ে গেছে। একদিকে হিন্দিভাষীদের চাপ, আর একদিকে বাঙালি মুসলমানদের চাপ। এই চাপের মুখে এরা রীতিমতো পুরোপুরি যে মানে আউট হয়ে গেছে, আর এর থেকে যে জেতা সম্ভব না। এখন নৌশাদ সিদ্দিকী একজন মুসলিম এমএলএ সুভাষ বসুর হয়ে সুপারিশ করেছে। তো এটাই সত্যি, এটাই নির্মম সত্যি। কারণ বাঙালির ভবিষ্যৎ মানে বাঙালি মুসলমানের ভবিষ্যৎ, বাঙালির ভবিষ্যৎ মানে বাংলাদেশ। এখন আপনি বিদেশে যাবেন, গিয়ে বলবেন আমি বাঙালি, আপনাকে ধরে নেবে আপনি বাংলাদেশে আর আপনি মুসলিম। সৈকত নাম শুনে ভাববে শওকাত।
এটা হবে, এবার যারা বিদেশ টিদেশ যায় না, চাড্ডিরা তো মূলত যে গেঁও মাল, এরা বিদেশ টিদেশও যায় ঠায় না, পয়সা কড়িও অত নেই, তো যদি যায়, যারা যায় তারাই জানে যে এখন বাঙালি বলতে লোকের বাংলাদেশি বোঝে, লোকেরা মুসলিম বলে মনে করে। এবং আগামী দিনে ওয়েস্ট বেঙ্গলের আসামেও এটাই হবে, সবাই বাঙালি মুসলমানই বুঝবে, বুঝবে না। কারণ দেখুন, আজ যে বাংলাদেশে টিএফআর বেড়ে 2.3 থেকে বেড়ে 2.4 হয়েছে, আর আমাদের এমনি কমে সেটা বোধহয় 1.3 ওয়েস্ট বেঙ্গলে। এর মধ্যে নিঃসন্দেহে বলতে পারি যে মুসলিমদের 2.4, ইহারিদের হয়তো 3 অথবা 2.7, আর এদের মানে বাঙালি হিন্দু যারা কিনা নিম্নবর্ণ তাদের হয়তো 1.1, আর যারা উচ্চবর্ণ তাদের হলো 0.5। মানে এরা হলো যে কোয়ার্টার হবে আগামী দিনে। তো এদের কোনো ভবিষ্যৎ আছে? কিচ্ছু নেই এদের, সব এলাকা দখল হয়ে যাবে, অন্য জাত নিয়ে নেবে, এদের কোনো বোধ শক্তি নেই। একটা নারী পূজারী জাতির বোধ শক্তি থাকেও না। নারীর হাতে অস্ত্র, পায়ে একটা পুরুষ, এগুলো যারা পুজো করে তাদের পক্ষে সার্ভাইভ করা খুব কঠিন। কারণ নারী পুজো একটা ইভলিউশনের প্রথম স্টেজে এগুলো এসছিল, যখন মানুষ সবে কৃষি শিখেছে, যখন ওই নাড়ানি দিয়ে হয়তো এগ্রিকালচার করত। কিন্তু যখন লাঙল এসছে, যখন রীতিমতো আয়রন ব্যবহার শুরু হয়ে গেছে, শহর গড়ে উঠেছে, ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে, যুদ্ধ করতে হচ্ছে, রাষ্ট্র বানাতে হচ্ছে, তখন কিন্তু এই যে পুরুষ পুজো শুরু হয়েছে। আপনি দেখুন হিন্দিভাষীরা কি বলে দেখা হলে, জয় শ্রীরাম, এখন বলে জয় শ্রীরাম, আগে বলতো জয় সিয়ারাম, সীতার রাম, সীতা বাদ হয়ে গেছে। মানে কি, হিন্দিভাষীরা আরো বেশি ম্যাসকিউলিন হয়েছে, হিন্দিভাষীদের মনন আরো আরবানাইজড হয়েছে, হিন্দিভাষীরা কৃষি থেকে শিল্পে উত্তরণ হয়েছে তাদের মননটা। বাঙালিদের দেখুন, কোনো সিনেমা, গল্প, সব জায়গায় নারী 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 নারী। যদি বিজেপি এটা বন্ধ করতে পারে তাহলে আমি বিজেপিকে খুবই থ্যাঙ্কস দেবো, যদি আমার ধারণা কিছুই করতে পারবে না। আর আপনি যদি গুজরাটে যান, দেখুন কত এগিয়ে ওরা বলে যে জয় শ্রীকৃষ্ণা। আপনি তামিলনাড়ুতে যান, সেখানে বলে যে মুরুগান। মহারাষ্ট্রে যান, সেখানে হলো যে গণেশা। আর এখানে দুর্গা, কালী, একটাও পুরুষ দেবতা নেই। কোনো যোদ্ধা পুরুষ তো নেই। যোদ্ধা পুরুষের কার্তিককে নিয়ে এরা ব্যঙ্গ বিদ্রুপ করে, মানে যোদ্ধা পুরুষ এদের কাছে ব্যঙ্গ বিদ্রুপের জিনিস, আর যোদ্ধা নারী নাকি যুদ্ধ করবে। এটা একটা হাস্যকর না? সে কোনো যুদ্ধ করতে পারে? সে জাতি, এ জাতি কিছু করতে পারবে না। বাঙালি মুসলমানরা জিতে গেছে, গেম ওভার হয়ে গেছে, জিতে গেছে। ও আজ না হোক কাল আস্তে আস্তে তাদের সংখ্যা বাড়বে, এরা কিছুই করতে পারবে না। এবার হ্যাঁ, হিন্দিভাষীরা যদি কাউন্টার করে হবে, তাহলে সেটা হিন্দিভাষীদের জয় হবে। মানে হয় বাঙালি মুসলমান জিতবে, না হিন্দিভাষীরা জিতবে, হিন্দি গুজরাটিরা জিতবে। বাঙালি হিন্দুর কোনো জেতার সম্ভাবনা নেই, ঠিক আছে? এবার বাঙালি মুসলমান অ্যাজ এ হোল হিন্দি গুজরাটিদের থেকে অনেক উইক, যদি 1-to-1 ফাইট হয়। কিন্তু জিনিসটা হলো, আজ না হোক কাল যখন হবে, তখন আস্তে আস্তে চীন আমেরিকাও এক পক্ষ অপর পক্ষে আসবে। মোস্ট লাইকলি বাঙালি মুসলিমদের সঙ্গে চীন থাকবে, আর আমেরিকা থাকবে হিন্দি গুজরাটিদের সঙ্গে। ফলে আস্তে আস্তে এখানে একটা ওয়ার্ল্ড ওয়ারের একটা অংশ হিসেবে এটা আস্তে আস্তে দাঁড়িয়ে যাবে। যেমন ইউক্রেনে, ইসরায়েলে, ওয়েস্ট এশিয়া জুড়ে হচ্ছে, ইরানে হচ্ছে, ওরকমই শুরু হবে এখানে। কিন্তু বাঙালি হিন্দুদের কোনো জায়গা নেই, কারণ বাঙালি হিন্দুদের ফিউচার নেই, কারণ বাঙালি হিন্দুদের বার্থ রেটই লো, ঠিক আছে? ওই জন্য সুভাষ বসুর মূর্তি ভেঙে যাবে, রবীন্দ্রনাথের মূর্তি ক্ষয়ে যাবে, সব শেষ হয়ে যাবে আস্তে আস্তে। আপনার ভালো থাকবেন।